শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে আমাকে? এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসতেছে কিনা আমি বুঝতেছি না। আবার যারা যারা আছেন একটু সবার প্রতি আবার একটু রিকোয়েস্ট করছি, যদি সাউন্ডটা যদি শোনা যায় ক্লিয়ারভাবে তাহলে একটু ভালো হবে। দেখি একটু। আচ্ছা, যারা যারা আছেন আবার একটু মেহরবানি করে একটু জানাবেন। ক্লিয়ার আছে মনে হয় না? আমাদের মনে হয় আমরা, আচ্ছা শাহিদ ভাই বলেছেন ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা একটু শুরু করতে পারি। আচ্ছা শোনা যাচ্ছে মনে হয়, সব ঠিক আছে, ভলিউম ঠিক আছে না? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার ডেস্টিনি ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত লাইভ প্রোগ্রাম 48তম পর্বে দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময় যারা যারা যুক্ত হবেন, আমাদের সাথে লাইভে যারা যারা যুক্ত হবেন এবং আমাদের লাইভটি প্রোগ্রামটি যারা যারা আমাদের লাইভের শেষে যারা যারা দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বিশেষ করে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ করে শুকরিয়া আদায় করতে হবে যে আপনারা প্রত্যেকে অবগত আছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা যারা আছেন। একটা বড় ধরনের একটা দুর্যোগ, যেটা একটা ঘূর্ণিঝড় গতকালকে হয়েছে আপনারা জানেন। বাংলাদেশের বিশেষ করে কক্সবাজার, পরে চাঁদপুর, নোয়াখালী, বরিশাল বিভাগের এবং খুলনা বিভাগের মংলা এবং সাতক্ষীরা, এই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে যারা যারা আসলে এই ঘূর্ণিঝড়ে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে বাড়িঘর হারিয়েছেন অনেকের বিভিন্ন জীবজন্তু, প্রাণী এবং বাড়ির যে বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফসলি জমি, মাছের ঘের, এই জাতীয় বিভিন্ন দুর্যোগের মধ্যে যারা যারা পড়ে এগুলা সব নিঃস্ব হয়েছেন, বিশেষ করে তাদের জন্য তো আমরা তেমন কিছু করতে পারবো না, শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ পাক ওনাদেরকে সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন
আমরা এই জন্য সর্বপ্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে বিশেষ করে আমরা দোয়া চাইবো, আল্লাহ পাক যেন যারা যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে যেন আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই একটা দুর্যোগে কিন্তু আমরা জানি যে প্রচুর মানুষ আসলে নিঃস্ব হয়ে গেছে একেবারে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা সেই জন্য আজকের যে লাইভ প্রোগ্রামে এটা শুরুতে আমরা এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, তারা আল্লাহ তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আজকের এই লাইভ প্রোগ্রামে আমরা তাদের জন্য বিশেষ করে দোয়ার মাধ্যমে আমরা শুরু করতে চাই। আপনারা জানেন যে আমাদের আজকে যে মূল আলোচনার বিষয়বস্তু কি সেটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন, যে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের বিষয়। এটা এখন আমাদের মামলাটা চলমান আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। সেই জন্য আলোচনার শুরুতেই যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে এবং এরপরেও যারা দেখবেন সকলের প্রতি একটা রিকোয়েস্ট করব যে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের এই মামলার আপডেটগুলো বিনিয়োগকারীরা যেন নিয়মিত পাওয়ার জন্য আপনারা আমার ডেস্টিনি ফেসবুক পেজটি যেটি থেকে আমরা লাইভ করছি আপনারা সকলেই ফলো দিয়ে রাখবেন। আপনার পরিচিত যে সমস্ত বিনিয়োগকারী আছে, ক্রেতা পরিবেশক বা বিনিয়োগকারী যারা যারা আছে সকলকে আপডেট তথ্য পাওয়ার জন্য আমার ডেস্টিনি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে বলবেন। এর পাশাপাশি আজকে যে লাইভটি করছে এই লাইভটি আপনারা সকলেই শেয়ার দিয়ে রাখবেন। শেয়ার দিলে বিষয় হবে কি যে আপনাদের অন্যান্য যারা যারা বিনিয়োগকারী আছে তারা সঠিক তথ্যগুলো পাবে। সেই জন্য আলোচনার শুরুতে সকলকে বলবো আপনারা সকলেই আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার দিবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। এবং আমাদের এই প্রোগ্রামের সাথে বা আমাদের এই পেজের সাথে যে সমস্ত বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক যারা যারা যুক্ত আছেন, যারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন এবং এই অনুষ্ঠান দেখে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখে যারা যারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য এবং পরামর্শ প্রদান করে থাকেন, আপনাদের সকলের প্রতি রইল প্রাণঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা। বরাবরের মতো আমরা আজকে টি প্ল্যান্টেশনের এই মামলার কিছু আপডেট দিব। আমরা আপডেটের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমাদের আজকের যে মামলাটি ছিল ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলা, সাপ্তাহিক শুনানি। এই মামলাটি নিয়ে আমরা আজকে প্রথমে কথা বলবো। এরপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলার এমডি জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারের জামিনের বিষয়, অর্থাৎ গতকালকে সুপ্রিম কোর্টে জামিনের বিষয়টি ছিল। এই বিষয়টি সম্পর্কে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে কিছু বিষয় তুলে ধরার জন্য। সর্বশেষ ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের কিছু প্রশ্ন থাকে, যারা অনেকেই অনেক কিছু জানতে চান। আমি একজন যেহেতু এই লাইভের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি, আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা এই লাইভটি মূলত সর্বপ্রথম শুরু করি এই লাইভ প্রোগ্রামটি কার্যক্রমটা ডেস্টিনি গ্রুপের সর্বপ্রথম লাইভ প্রোগ্রাম শুরু করি আমি, সেটা 2020 সালে যখন করোনাতে বাড়িতে ছিলাম, তখন আপনার এই সর্বপ্রথম এই লাইভ প্রোগ্রাম শুরু করি। করোনা শেষে করোনার মধ্যেই হঠাৎ করে একদিন মনে হলো যে আসলে ডেস্টিনির যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তো আমরা সবসময় আগে মাল্টিপারপাসে যে শুনানি হইতো, এই শুনানিটা আমরা নিয়মিত ফেসবুকে আদালতে শুনানির পরে আমরা গ্রুপ ছবি তুলে এখানে দিতাম আর যে কয়জন সাক্ষী আসছে বা এই বিষয়গুলো তুলে ধরতাম। এরপর আমার কাছে হঠাৎ করে একটা জিনিস মনে হলো যে না, আমরা তো কিছু এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ লাইভের মাধ্যমে আমরা কিছু মেসেজ দিতে পারি বিনিয়োগকারীদেরকে। এই জিনিসটা আমার কাছে মাথার মধ্যে কাজ করে এবং এই বিষয়টা কাজ করার পরেই আমি চিন্তা করলাম যে হ্যাঁ না, এখন আমরা লাইভ প্রোগ্রামটা শুরু করি। তখন আমি গ্রামের বাড়ি থেকে আপনার খাটের মধ্যে বসে শীতের মধ্যে তখন একটা লাইভ শুরু করি এবং আলহামদুলিল্লাহ ওই প্রথম লাইভেই মোটামুটি ভালো একটা সাড়া পাই। বিশেষ করে আমার ডেস্টিনি পেজ থেকে আমরা এই লাইভটি করি। এরপরে আমরা সাপ্তাহিক 15 দিন 1 মাস এইভাবে লাইভের কার্যক্রম শুরু করি। তো এর মধ্যেই মোটামুটি ভালো একটা রেসপন্স আসে সবার পক্ষ থেকে এবং আপনারা জানেন যে ওই লাইভটা করার পর প্রচুর শেয়ার হয় এবং প্রচুর ভিউ আসে। ভিউ বলতে অনেকেই এই লাইভ প্রোগ্রামটি দেখেন। তখন থেকে আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে নিয়মিত করার জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করার ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এখন বর্তমানে ডেস্টিনি আঙ্গিনায় অনেকেই লাইভ করছে। ঠিক আছে,
এটা একটা ভালো দিক, কারণ একজনে তো সকল আপডেট মেসেজগুলো বা তথ্যগুলো দেওয়া যাবে না, সেই জন্য অনেকেই লাইভগুলো করছে, এটা একটা ভালো একটা দিক। এবং আগামী দিন আরও প্রফেশনালভাবে অনেকেই লাইভ প্রোগ্রাম অংশগ্রহণ করবে এবং প্রতিষ্ঠানের মেসেজগুলো অনেকেই তুলে ধরার জন্য চেষ্টা করবে, আমি এটা বিশ্বাস করি। তো আমরা আজকের এই লাইভের বিষয়টা এই জন্যই বললাম যে আমরা শুরুটা করেছিলাম এরকমভাবে। তো এই লাইভ প্রোগ্রামের খুব সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকেও 3টা বিষয় রেখেছি, আমরা 3টা বিষয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আজকেও লাইভ প্রোগ্রামে যারা যারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, বিশেষ করে দেশের বাহির থেকে যারা যারা যুক্ত হন, স্পেশালি আমি এদের বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। হাবিব মেজি, হাবিবুর রহমান হাবিব, আপনি মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি একটা বিষয় আপনাদের সাথে বলতে চাই যে দেখেন, আমরা যে লাইভটা যখন করি, অনেকেই কিন্তু বিভিন্ন কারণে যুক্ত হতে পারেন নাই শুরুতেই। চাকরি থাকে, চাকরি ডিউটি থাকে, অথবা ব্যবসা বাণিজ্য থাকে, অথবা পারিবারিক কাজ থাকে। কিন্তু যখন রাতে শুইতে যান অথবা হাতে ফ্রি সময় থাকে, তখন ভিডিওটা অনেকেই কিন্তু দেখেন। আমি এটুকু বলতে পারি, যাদের সাথে মানে ডেস্টিনিকে ভালোবাসেন, এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত ছিলেন, একটু মনে হয় না যে কৌতূহল সৃষ্টি হয় যখন ডেস্টিনি লাইভ দেখেন, যে দেখি তো কি বলছে, কি একটু শুনি। এটাই ডেস্টিনির ভালোবাসা। অনেকের সামনে অনেকে ডেস্টিনির মানে ভালোবাসেন, কিন্তু বলতে পারেন না মন করলে। মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কে বলবে কি, এই বিষয়টা কিন্তু বলেন না, কিন্তু এ বাস্তবতা আপনি প্রতিষ্ঠানকে ভালোবাসেন। আর এটা প্রমাণ হবে যখন রফিকুল আহমেদ স্যার আরেকটি মামলার মাধ্যমে যখন চলে আসবে, তখন কিন্তু এটা বাস্তবতা দেখবেন। মানুষের যে কি একটা জোয়ার আসবে, তো অবশ্যই নিশ্চিত আসবে, এটি বললাম, সকলে আসবেন। আমি এই ব্যাপারে আপনাদের সাথে আরেকটু ডিটেলস কথা বলার জন্য এই জন্য বললাম বিষয়টা নিয়ে, যে আপনারা যারা যারা ভালোবাসেন, একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রতিষ্ঠানের ইনকাম আপনার কাছে গেছে, আপনি নিয়েছেন, আপনি পেয়েছেন, আপনার পরিবারের জন্য খরচ করেছেন, বা যেটা হোক না কেন, সুতরাং এই প্রতিষ্ঠানের প্রতি আপনার ভালোবাসা আছে, এটা স্বীকার করতে হবে। তো এর মধ্যে এই যে প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এই ভালোবাসার বহিঃপ্রকাশটা আপনাকে দেখানো হচ্ছে। ঠিক আছে, আমরা অনেকেই চাকরি করি, ব্যবসা করি, বা যাই কিছু করি না কেন, কিন্তু আমরা সময় দিতে পারি না, কিন্তু বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারি। ঠিক আছে, ভালোবাসা বিভিন্ন রং, বিভিন্ন ঢং, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ধরনের আছে। আমরা চাইলেই কিন্তু সেই কাজটুকু করতে পারি। তা আমার একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন, আপনারা এই ব্যাপারে সাপোর্ট দিবেন এবং আমাদের সাথে থাকবেন এবং মূল্যবান মতামত পরামর্শ দিবেন। আমরা এই প্রতিষ্ঠানের সাথে যার জন্য যারা কাজ করতেছি, বিশ্বাস করেন এই প্রতিষ্ঠানকে প্রত্যেকেই আমরা কিন্তু অন করি, আমরা প্রত্যেকেই মনে করি যেটা আমাদের প্রতিষ্ঠান, সেই হিসেবে আমরা কাজ করছি। এবং এই প্রতিষ্ঠানে নিয়ে আমরা কোথায় যেতে পারবো, এবং এই প্রতিষ্ঠান আমাদেরকে কি স্বপ্ন দেখিয়েছে, এই প্রতিষ্ঠান আমাদেরকে কি দিয়েছে, এটি কিন্তু আমরা প্রত্যেক যারা এই প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি আমরা সকলেই জানি। সুতরাং আমি আমার দৃষ্টিকোণ থেকে এই প্রতিষ্ঠান আমাকে একটা জিনিস শিখিয়েছে, নেগেটিভ বলতে শেখায়নি, মানুষের সমালোচনা করতে শিখায়নি, মানুষের খারাপ গালি দিতে শিখায়নি, হালালভাবে ইনকাম করতে শিখিয়েছে, এবং যতটুকু সম্ভব মানুষের কল্যাণে কাজ করতে শিখিয়েছে। সেই জন্য আমি আমার জীবন থেকে মূলত এইভাবেই কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন এইভাবে কাজ করতে গেলে মানুষ আপনাকে অনেক ধরনের মন্তব্য করবে, অনেক কথা বলবে, সেইগুলো ধৈর্য ধারণ করার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং এই জিনিসগুলো যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ রফিকুল আমিন। যারা ওনার নীতি আদর্শ ফলো করে যারা কাজ করে, তারা এই কাজগুলা তাদের মধ্যে ধারণ করে এবং তারা এইভাবে সঠিকভাবে পালন করে কাজ করে। আর যারা মানে এই জিনিসগুলো আদর্শের মধ্যে তাদের মধ্যে আদর্শ ধারণ করে নাই, তারা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মন্তব্য করবে, এটি স্বাভাবিক। আজকের 3টি বিষয়ের মধ্যে আমি শুরুতে একটা বিষয় যেটা বলতে যাচ্ছি, ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলা বিষয়টি, এই বিষয়টি নিয়ে আমি সর্বপ্রথম আপনাদের সাথে কথা বলতে চাই। ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডে যে মামলাটি আপনারা জানেন, এই মামলাটি 2016 সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং এটার ব্যাখ্যাটা আপনারা আরও অনেক আগের থেকে আমরা বলে আসছি, এটা আপনারা জানেন বিস্তারিত,
যে এই মামলাটি শুরু হয় 2012 সালের 31শে জুলাই থেকে কলাবাগান থানায় মামলাটি হয়, এবং এই মামলার দুদক স্বপ্রণোদিত হয়ে মামলাটি করে, এবং এই মামলার বিশেষ করে সাক্ষীদের কথা বলেছি আপনাদেরকে, এবং এই মামলার বিস্তারিত ব্যাখ্যা আমরা অনেকগুলো লাইভে বলেছি, আজকে সংক্ষিপ্তভাবে বলছি। যেমন দুদক মামলা করেছে 2336 কোটি টাকা টোটাল এই টি প্ল্যান্টেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে এই প্রতিষ্ঠানটি উত্তোলন করেছে। এটি হচ্ছে দুদকের অভিযোগ, এবং দুদক এই অভিযোগটা করেছে যে ডেস্টিনির মালিক পক্ষ মানুষকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা কথা বলে বা বিভিন্ন ধরনের করে তারপরে এখান থেকে এই টাকাটা উঠিয়েছে, এরকম একটা মন্তব্য করেছে। মানে এরকম তারা তাদের বক্তব্যটা হচ্ছে এরকম। এই বিষয়গুলো করেই তারা, এবং কোনো বিনিয়োগকারীর অভিযোগ না থাকা সত্ত্বেও কিন্তু এইভাবে দুদক মামলা করেছে কলাবাগান থানায়, যেখানে মানে আসামি করা হয়েছে। আসামি করার পর এবং 2014 সালে কিন্তু আপনার 2 বছর পরে গিয়ে মামলা অভিযোগপত্র দেয়, এবং বিচারিক কার্যক্রমটা মানে অর্থাৎ মাননীয় নিম্ন আদালত অর্থাৎ বিচারিক আদালতে আপনার কার্যক্রমটা শুরু হয় 2016 সাল থেকে। এই 16 সাল থেকে সাক্ষী হয়। আপনারা জানেন যে একটা সময় এসে সাক্ষী কিন্তু মাসে 2 মাসে শুনানি হতো না, কিন্তু এখন যেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে শুনানি হচ্ছে। তো প্রতি সপ্তাহে শুনানি হওয়ার ফলশ্রুতিতে মামলাটা আরো দ্রুত গতিতে চলতেছে। যখন মাননীয় উচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ আসছে যে মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য, তখন থেকে কিন্তু এই মামলা কার্যক্রমটা মানে দ্রুত গতিতে চলে, এবং এটার একটা প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে চলে আসছে, আপনারা ইতিমধ্যে জানেন। আজকের যে মামলার সর্বশেষ আপডেটটা আমাদের কোম্পানি পক্ষের যিনি আইনজীবী জানাবো এসএমএল সমাজি, উনি মূলত আমার ডেস্টিনি পেজ থেকে আপডেট দিয়ে থাকেন। তারপর আমি কিছু ডিটেলস কিছু বলার জন্য মূলত লাইভে আসা। তো আজকে মূলত সাক্ষী এসেছিলেন 3 জন, এর মধ্যে 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এই 3 জন সাক্ষীর মধ্যে আপনারা জানেন যে গত সপ্তাহে এটা বলা হয়েছিল যে আজকে থেকে আয়ুষ সাক্ষী শুরু হওয়ার কথা, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মামলায় 2012 সালে যখন রিমান্ড শেষ করার পর মানে রিমান্ড চাওয়া হয়, রিমান্ড যারা মঞ্জুর করেন, আজকে এসএমএল সমাজ এই বিষয়টা ব্যাখ্যা করেছিলেন যে এই মামলায় টোটাল টি প্ল্যান্টেশন ও মাল্টিপারপাসে 2টি মামলায় 35 দিন রিমান্ড নেওয়া হয়। 35 দিন, আপনাদের অনেকে স্মরণ আছে, এবং 2 দফা রিমান্ড নেওয়া হয়। 11/10/2012 তারিখে এবং 6/11/2012 তারিখে আপনার এই রিমান্ড নেওয়া হয়, এবং এই রিমান্ড যখন নেওয়া হয় তখন 35 দিন 2 দফায় রিমান্ড নিয়ে নেওয়া হয়, এবং এরপরে রিমান্ড শেষে মাননীয় আদালতের কাছে আদালতে উপস্থাপন করে এরপরে জেলখানায় প্রেরণ করে মাননীয় আদালত। তো এই যারা রিমান্ড শেষে যারা 164 যারা নিয়েছিলেন, জবানবন্দি নিয়েছিলেন, ওই জবানবন্দিতে 2 জন ম্যাজিস্ট্রেট যে ছিলেন, যারা ছিলেন এই ম্যাজিস্ট্রেট আজকে সাক্ষী হিসেবে আসছিলেন। আব্দুল আলিম বলেছেন 6 মাসে স্ট্যান্ড ডিন জামিন সম্বন্ধে জানতে চাই। আচ্ছা আলিম সাহেব, আমি প্রশ্ন উত্তর দিব, আমি আমাদের আলোচনাটা শেষ করি। আমরা এই প্রশ্নটা রেখেছি, স্ট্যান্ড ডিন মানে স্ট্যান্ড ডিন না, এটা আমরা এটা বক্তব্য মানে এটা ব্যাখ্যাটা দেবো ইনশাল্লাহ, এটা আমাদের আলোচনার মধ্যে আছে। আজকের আলোচনাটা আমরা শেষ করি, প্রথম যে আলোচ্য সূচিটা। তাহলে এই 2 জন ম্যাজিস্ট্রেট ছিলেন, এই 2 জন ম্যাজিস্ট্রেট আজকে আপনার সাক্ষ্য প্রদান করেছেন। প্রথম যিনি সাক্ষী দিয়েছিলেন তিনি ছিলেন গোলাম মোহাম্মদ কবিরুল ইসলাম, উনি ম্যাজিস্ট্রেট বর্তমানে ফেনীতে আছেন। উনি সাক্ষ্য প্রদান করেছেন। লিখিত সাক্ষ্য প্রদান করার পর আমাদের কোম্পানির পক্ষ থেকে, ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে জনাব এহসানুল সমাজি উনি মূলত ওনাকে কিছু যুক্তিতর্ক কিছু প্রশ্ন করেন, যে প্রশ্নগুলো সম্পর্কে অনেকগুলো বিষয়ে উনি যেটা মানে আইনের ভাষা সেই বিষয়গুলো বলেছিলেন। যেমন এহসানুল সমাজি ওনাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কয়টায় আজলাস শুরু করতেন তখন এবং কয়টায় শেষ করতেন? 12 বছরের বিষয় তো। উনি কিছু বিষয় বলেছেন যে এই মুহূর্তে বলতে পারছি না এক্সাক্ট টাইমটা, তবে সচরাচর সময় আমরা 11টার দিকে শুরু করতাম আর কি, 11টার দিকে আমরা আমাদের কার্যক্রম শুরু করতাম এরকম।
ওই তারিখের ব্যাপারে আরেকটা ব্যাপার হতে পারে এবং হতে পারে এরকম বিষয়টা উপস্থাপন করেছেন। এবং এজলাস থেকে নেমে আরেকটা বিষয় ছিল যে রিমান্ডের ব্যাপারটা বলেছিল, কতদিন রিমান্ড এরকম বলেছিলেন। তো এটার ব্যাপারে যেহেতু লম্বা সময়, এই জন্য উনি সঠিক সময়টাকে বলতে পারেন কতদিন রিমান্ড নিয়েছিলেন এই ব্যাপারটা জিজ্ঞাসা করা হয়েছিল। তখন শেষে এহসানুল্লাহ সমাজি বলেছিলেন যে আমি কিছু সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে 2 দফায় ওনাদেরকে 35 দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। বিষয়টা বলা হয়েছিল। এবং আরেকটা বিষয় বলা হয়েছিল এরকম যে আসামিকে মুক্ত চিন্তা করার জন্য কার হেফাজতে দিয়ে ছিলেন, নিরপেক্ষভাবে কাকে দেওয়া হয়েছিল কিনা। তখন উনি বলেছিলেন যে না, মুক্ত চিন্তা করার জন্য নিরপেক্ষভাবে কারো কাছে রাখার কোনো আইনে কোনো বিধান নেই। এবং ওনাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে 164 জবানবন্দিতে 5 নং কলামে সাক্ষী নিয়েছিলেন, 5 নং কলামে সাক্ষ্য নেওয়া কোনো বিধান নাই, তাই তখন উনি বলেছিলেন যে কোনো বিধান নাই, সেই জন্য নেওয়া হয়নি, এরকম একটা বিষয় বলেছিলেন। এবং উনি বলেছিলেন যে আপনি যেটা নিয়েছেন, অর্থাৎ যে জবানবন্দিটা নিয়েছেন, এটি মানে সুপ্রিম কোর্টের নির্দেশন অনুযায়ী নিয়েছেন কিনা। তখন উনি বলেছিলেন যে 164 যেই জবানবন্দি নেওয়ার যেটা আছে সেই অনুযায়ী নেওয়া হয়েছে। এরকম অনেকগুলো বিষয় আলোচনা করেছিলেন, তবে সাক্ষ্য প্রদান করেছেন এবং লম্বা সময় ছিল। তো 11:30 থেকে শুরু হয়েছিল, এরপরে আপনার লাঞ্চের পরে অর্থাৎ 2টার পর থেকে আবার পুনরায় শুরু হয় এবং ওই সময় আপনার আরেকজন ম্যাজিস্ট্রেট আসেন, উনিও সাক্ষ্য প্রদান করেন, যার জন্য আজকে আপনার আয়োর যে সাক্ষীটা ছিল এই সাক্ষীটা আজকে আর হয়নি। তবে আগামী সপ্তাহে এই সাক্ষীটা যিনি আরেকজন আছেন, যিনি আছেন উনি আগামী সপ্তাহে সাক্ষ্য প্রদান করবেন। এবং মাননীয় আদালত একটা বিষয় বলেছেন যে আজকের সাক্ষী যিনি মানে আজকে তো সাক্ষ্যগ্রহণ হয়নি, হয় নাই, আয়ুর সাক্ষী হয় নাই, আগামী সপ্তাহে আয়ুর সাক্ষী হবে। এর মধ্যে যদি কোনো সাক্ষী আসে তাহলে সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। কিন্তু দুদকের পক্ষ থেকে মানে জাহাঙ্গীর সাহেব উনি বারবারই প্রায় সময় উনি চেষ্টা করেন এরকম যে আগে সাক্ষী শেষ করার পর আয়ু সাক্ষী নেওয়ার জন্য। এবং আরেকটা ব্যাপার আজকে খুব গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়, বিশেষ সেটা হচ্ছে যে গতকালকে আপনার মাননীয় সুপ্রিম কোর্টে যে জামিনের জন্য যে আবেদন করা হয়েছিল, তারপর ওখান থেকে একটা অর্ডার আসছে যে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার জন্য। এই বিষয়টা মাননীয় আদালত কাছে উপস্থাপন করা হয়, বিশেষ করে সমাজে স্যার উপস্থাপন করেন, মাননীয় আদালত বলেন যে হ্যাঁ এই বিষয়টা আমরা গুরুত্ব দিই। এই জন্য আয়ুকে বলেছেন যে আপনার সাক্ষী আগামী সপ্তাহ থেকেই শুরু হবে করার জন্য। তবে আমাদের মানে সমাজ স্যার এটা বলেছেন যে উচ্চ আদালত থেকে 6 মাস আবার বলেছে, কিন্তু আমরা 6 মাসের প্রয়োজন হবে না, ইনশাল্লাহ আমরা আশা করছি 2.5 থেকে 3 মাসের মধ্যেই মামলাটি আমরা নিষ্পত্তি হবে। এই ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। মাননীয় আদালত বলছেন হ্যাঁ আমরা এই সময়ের মধ্যেই ইনশাল্লাহ মামলা নিষ্পত্তি করার জন্য কাজ করতে পারবো। এবং এই ব্যাপারে মাননীয় আদালত খুব পজিটিভভাবে করেছেন যে আগামী 2.5 থেকে 3 মাসের মধ্যেই এটার মামলা নিষ্পত্তি করার জন্য কাজ হবে। এই জায়গাটার মধ্যে কয়েকটা বিষয় আছে, কেন 2.5-3 মাস কেন বলা হয়েছে, নাহলে আরো আগে হওয়ার সম্ভাবনা ছিল। কারণ যেহেতু সামনে আপনারা জানেন যে আগামী এই যে 17 তারিখ ঈদ আগামী মাসে, তাহলে এখানে কিন্তু প্রায় 2 সপ্তাহের কাছাকাছি, কিন্তু 2 সপ্তাহ হবে না, তো 1 সপ্তাহ যাবে আর কি, 1টি সপ্তাহ কিন্তু শুনানি হবে না। সেই হিসাবে একটা সপ্তাহ কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো যার জন্য এখন সাক্ষীর মনে করেন যে যদি আমরা এটাকে এইভাবে বলি যে আয়ুর সাক্ষীর জন্য 4 সপ্তাহ যদি সময় নেওয়া হয়, তাহলে এখানে 4টি সপ্তাহ কিন্তু 1 মাস সময় লেগে যাবে। এবং এদিকে ঈদের বন্ধ চলে যাচ্ছে আর 1 মাস, তাহলে হয়ে গেল 5 সপ্তাহ। যদি 2 সপ্তাহ যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে 6 সপ্তাহ। এরপরে আপনার যুক্তিতর্ক যদি আসে, যুক্তিতর্কের মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। এরপরে সাফাই সাক্ষীও যেটা আছে, সাফাই সাক্ষীও লাগতে পারে 1 সপ্তাহ। এই সব মিলিয়ে 2 মাস বা 1.5 মাস, এরপরে 1 মাসের জন্য হয়তো রায়ের জন্য সময় নিতে পারে বা আরো কম সময় নিতে পারে। এই সব মিলিয়ে 2.5 মাস অথবা 3 মাসের মধ্যে, এইটুকু কনফার্ম বলা যায় 2.5-3 মাসের মধ্যে মোটামুটি মামলার রায়, এটা মাননীয় আদালতের ভাষ্য অনুযায়ী। এবং কোম্পানি পক্ষে যিনি আইনজীবী আছেন জনাব এহসানুল্লাহ সমাজি, উনি নিজেও যে বিষয়টি বলেছেন, তো সেই হিসাবে ইনশাল্লাহ জামিন মানে মামলা নিষ্পত্তি হবে, এটা আমরা আশাবাদী। এখন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে খুব অনেকের মধ্যে একটা বিষয় কাজ করছে, সেটা হচ্ছে গতকালকে আপনারা জানেন
আল আমিন লিখেছেন, হাসান ভাই সংগ্রাম পত্রিকার নিউজ শুনলাম ডেস্টিনির বিরুদ্ধে। আল আমিন, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব আমরা কথা বলবো। আগে গতকালকের বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে আমাদের জামিনের বিষয়টি ছিল সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি। গতকালকে আপনারা জানেন যে আমাদের একটাই মামলা আছে বর্তমানে, সেটা হচ্ছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড। এই টি প্ল্যান্টেশন লিমিটেডটা যদি স্যারের জামিন হয়ে যায়, রফিকুল আমিন স্যারের, তাহলেই কিন্তু স্যার বের হয়ে যাবেন। সেক্ষেত্রে আর কোনো সমস্যা আইনিভাবে মানে থাকার কথা না, আমি যতটুকু জানি। আমার জানা মতে আইনজীবীদের সাথে যতটুকু পরামর্শ করেছি, ন্যাশনাল সমাজি স্যার সহ, ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক সহ ওনাদের সাথে পরামর্শ করে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, আর একটি মামলা অর্থাৎ টি প্ল্যান্টেশনের মামলাটি যদি জামিন হয় তাহলে রফিকুল আমিন স্যার মুক্ত হতে পারবেন, আর আইনি কোনো বাধা থাকবে না। সেই দৃষ্টিকোণ থেকে অ্যাপিলেট ডিভিশনে 2000 আপনাদের মনে আছে 28শে অক্টোবর 2023 সালে টি প্ল্যান্টেশনের মামলার জন্য জামিনের জন্য আবেদন করা হয়। 2023 সাল জামিনের জন্য আবেদন করার পর দুদকের খুরশিদ আলম উনি বলেন, মাননীয় আদালত এই মামলাটি এখন নিয়মিত শুনানি হচ্ছে, সুতরাং একটা শর্ট অর্ডার দেন, 1 বছরের মধ্যে যেন মামলাটি নিষ্পত্তি হয় জামিন না দিয়ে। তখন মাননীয় প্রধান বিচারপতির সহ এখানে যারা ছিলেন 5 জন, তখন মাননীয় প্রধান বিচারপতি তখন একটা আদেশ দিয়েছিলেন যে হ্যাঁ, আগামী 1 বছরের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি যেন করে বিচারিক আদালত। সেই সময় কিন্তু জামিনটা কিন্তু উনি দিবেন না বা খারিজ করেন এরকম যাতে কিছু উল্লেখ করেন নাই, শুধু নিচের আদালত যেন মামলাটি 1 বছরের মধ্যে নিষ্পত্তি করে এই বিষয়টা অর্ডার দিয়েছিলেন। যে অর্ডারটা দিয়েছিলেন জামিনের জন্য, ওই মামলাটা এই মামলাটা আবার পুনরায় ওঠানো হয় এই যে জামিনের জন্য অ্যাপিলেট ডিভিশনে। এইটার শুনানি ছিল গতকালকে মানে ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে প্রধান আইনজীবী হিসেবে যিনি ছিলেন তিনি হচ্ছেন বারের যিনি সেক্রেটারি শাহ মঞ্জু, উনি ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী হিসাবে। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ছিলেন তিনি হচ্ছেন খুরশিদ আলম, জনাব খুরশিদ আলম খান। তো খুরশিদ আলম উনি মাননীয় আদালতের কাছে বিষয়টি বলেন এরকম যে, মাননীয় আদালত ডেস্টিনি রফিকুল আমিন সাহেবকে একটি মামলা জামিন দিয়েছেন, যেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এটাতে উনি 1 বছরের মানে ওনাকে জামিন দেওয়া হয়েছে। উনি 1 বছরের কাছাকাছি মানে 12 বছরের জামিন দেওয়া দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে, এর মধ্যে 12 ম্যাক্সিমাম সময় সাজা কাটা হয়েছে। এবং আর যে দ্বিতীয় যে মামলাটি আছে এই মামলাটি এখন নিচের আদালতে আছে। এই মামলাটি এখন প্রতি সপ্তাহে সাক্ষ্য হয়েছে, ইতিমধ্যে 109 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন মামলাটি দ্রুত রায়ের দিকে চলে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো বা আয়ুষ সাক্ষী হবে, এবং এখন সাক্ষ্য গ্রহণ চলছে এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে যাচ্ছে। সুতরাং এখন ওনাকে মানে নিচের কোর্টের মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। এখন তো একটি মামলা শুধুমাত্র সাজা হয়েছে, নিষ্পত্তি হয়েছে, মানে সাজা কাটা হয়েছে 12 বছর, অপর মামলাটি তো রয়েছে। সেই হিসাবে উনি এই বিষয়টি উপস্থাপন করেন। উপস্থাপন করার পর মানে এই মাননীয় প্রধান যিনি বিচারক দায়িত্ব ছিলেন 2 নম্বর আদালতের 2 নম্বর কোর্টে, সেটা হচ্ছে প্রধান ছিলেন জনাব বিচারপতি এনায়েতুর রহিম, এবং ওনার সাথে আরও 3 জন। তখন স্ট্যান্ড বাই একটা অর্ডার দেয়, যেটা আগামী 6 মান্থের জন্য একটা অর্ডার দিয়ে দেয়। তো স্ট্যান্ড ওভার যেটা 6 মান্থ যেটা দিয়েছে, এই 6 মান্থের ব্যাপারে আমরা প্রথমত আমরা এটা জানার জন্য চেষ্টা করেছি, এবং দুদকের পক্ষ থেকে শুনানির পরে যখন বের হয়েছে, আমরা বের হওয়ার পর গেটে আমি কিন্তু দুদকের যিনি আইনজীবী খুরশিদ আলম খান ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনারা কি বিষয়ে কথা বলেছিলেন বা কি চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে। উনি বলেন যে আমরা মূলত চেয়েছি সেটা হচ্ছে যে ওনাকে বলেছি, মাননীয় আদালতকে বলেছি যে একটি মামলা মাল্টিপারপাসে ওনাকে সাজা দেওয়া হয়েছে 12 বছর, অপর মামলাটি নিচে বিচারিক আদালতে এটা চলমান আছে, এবং এই মামলাটি সাক্ষ্য গ্রহণ প্রায় 109 জন হয়েছে, এখন সাক্ষ্য গ্রহণ চলমান আছে। আগামী কিছুদিন 6 মান্থের মতো আমরা সময় চেয়েছি যেন এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হয়। এবং এটা শুনানির মধ্যে যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে যে পাশে যিনি আরেকজন বিচারক ছিলেন উনি বলেছেন যে আপনার এটা কি করেছেন, একটা ব্যক্তি 12 বছর সাজার মধ্যে অলরেডি কোম্পানির পক্ষে যিনি আইনজীবী ছিলেন জনাব শাহ মঞ্জু, উনি কিন্তু সরাসরি বলেছিলেন যে মাননীয় আদালত ওনাকে যখন মাল্টিপারপাসের রায় দেওয়া হয় তখন উনি
12 বছর সাজার মধ্যে অলরেডি 11 বছর 2 মাস সাজা কেটে ফেলেছিলেন। আর আজকে আমরা যারা কথা বলছি, যখন কথা বলছি তখন ওনার অলরেডি 11 বছর 8 মাস সাজা কাটা হয়ে গেছে। সুতরাং ওনাকে জামিনটা, যেহেতু সাজা কাটা হয়ে গেছে, সেই জন্য জামিনের জন্য দেওয়ার জন্য আমরা আবেদন করছি। এই বিষয়টা বলার পর খুরশেদ আলম মূলত কথা বলছিলেন, এবং পাশে যিনি বিচারক উনি বলেছিলেন একটা কথা খুরশেদ আলমকে, যে আপনারা মানে এই বদলোক তো 12 বছরের মধ্যে অলরেডি সাজা কেটে ফেলছে, তারপরে দুদকের পক্ষ থেকে এটা কি করছেন একজন ব্যক্তিকে এভাবে, এইরকম ভাবে উনি কথা বলেছিলেন। তো খুরশেদ আলম কিন্তু এই ব্যাপারে কোনো উত্তর দেন নাই, উনি কোনো বক্তব্য দেন নাই। উনি এই যে 6 মান্থের যে বিষয়টি সেটা বলেছেন, উনি বরাবরের মতো যেটা সবসময় বলে থাকেন সেভাবে বলেন। এবং গতকালকে আপনারা দেখেন সময় টিভি এবং চ্যানেল 24, আবার এরপরে হচ্ছে ডিবিসি, এরকম অনেকগুলা চ্যানেলেই কিন্তু দুদকের খুরশেদ আলমের বক্তব্যটা সরাসরি কিন্তু সম্প্রচার করেছে। তো এইখানে যখন যে বিষয়টা বলছে, যারা যারা মানে সাংবাদিক যারা ছিলেন তাদেরকে একটা বিষয়, যখন দুদকের পক্ষ থেকে দুদকের আইনজীবী সাক্ষাৎকার নিয়েছেন, আপনাদের অবশ্যই ডেস্টিনি গ্রুপের পক্ষে যিনি মামলাটি মানে আদালতে যিনি বিষয়টা পরিচালনা করেছেন, অবশ্যই কোম্পানির পক্ষে যিনি আইনজীবী ছিলেন শাহ মঞ্জু, ওনার বক্তব্যটা নেওয়ার দরকার ছিল, এবং এই ওনার বক্তব্যটা তো শোনানোর দরকার ছিল। আমরা আদালত থেকে যতটুকু পিছনে শুনতে পেরেছি, যখন নাকি সাথের বিচারক কথা বলেছিলেন, তখন এভাবে বলেছিলেন খুরশেদ আলম সাহেব যে ওনাকে যদি 6 মাসের মধ্যে যে মামলাটি নিষ্পত্তি না হয়, তাহলে তাকে যেন জামিন দিয়ে দেওয়া হয়। যদি বৈচারিক আদালতে যদি মামলাটি 6 মাসের মধ্যে যদি নিষ্পত্তি না হয়, সেক্ষেত্রে তাদের আর কোনো বক্তব্য থাকবে না বা তাদের কোনো বাধা থাকবে না। কিন্তু এই বিষয়টা কিন্তু উনি মিডিয়ার সামনে বলে নাই, কোনো চ্যানেলের বক্তব্যের মধ্যে এই বিষয়টা কিন্তু বলে নাই। তো সেই জন্য এই বিষয়টা বললাম, গতকালকে এই বিষয়টা ছিল। তবে আমরা আজকে আমাদের কোম্পানির আইনজীবী ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক এবং এসএমআর সমাজ, ওনাদের সাথে এই বিষয়টি আমরা কথা বলেছি। তো ওনারা যে সেটা বলেছেন, দেখেন মাননীয় আদালত একটা বিষয়ে মানে যেটা বিষয়, এই সম্পূর্ণ এখতিয়ার মাননীয় উচ্চ আদালতের উপর। যেহেতু মাননীয় আদালত আগামী 6 মান্থের কথা বলেছেন, সুতরাং মাননীয় আদালত চাইলে 6 মান্থের কথা বলেছেন, চাইলে আগামী কালকে আবার এই মামলা শুনতে পারবেন চাইলে। এটা মাননীয় আদালতের এখতিয়ার, সম্পূর্ণ মাননীয় আদালতের উপর। সুতরাং আপনারা যারা যারা অনেকেই মানে মোটামুটি এরকম ভাবে চিন্তা করতেছেন যে মানে 6 মাস বলেছে, তার মানে মনে হয় আর 6 মাসের মধ্যে আর জামিনের জন্য কোনো কিছু আবেদন করা যাবে না, যাওয়াও যাবে না, সবকিছু মনে বিধিবিধ নিষেধ মনে হয়। এটা কি মানে কেন সম্ভব? মাননীয় আদালত চাইলে সম্ভব। ঠিক আছে, তো আমি এই বিষয়টা ব্যাখ্যা এই মুহূর্তে দিব না, মানে আমরা আরো সময় অনুযায়ী পাবেন, কারণ মাল্টিপারপাসের বিষয়টা আপনাদের মনে আছে। মিজান সাহেব গ্রিসের রাজধানী এথেন্স থেকে দেখতেছেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আনিসুর রহমান আছে সাভার থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, ডেস্টিনির যারা যারা বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক আছেন, যারা আমার লাইভটা দেখছেন, আপনাদের সবাইকে একটা বিষয় বলবো, মাল্টিপারপাসের মামলাটি সর্বপ্রথম জামিনের জন্য আবেদন করার পর মাননীয় আদালত বলেছিলেন যে এই মামলাটি জেনারেল হারুন সাহেবের মামলার সাথে ট্র্যাক করে দিয়েছিলেন, ওই মামলার সাথে শুনানি হবে। আলহামদুলিল্লাহ, মাল্টিপারপাসের মামলায় 1 বছরের জন্য জামিন দেওয়া হয়েছে। আদালত চাইলে সম্ভব। দ্বিতীয়ত, এই 1 বছরের জামিনের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ খুরশেদ আলম সাহেব গত 1 সপ্তাহ আগে উনি অ্যাপিল করেছিলেন। অ্যাপিল করার পর চেম্বার জজ গতকালকে যিনি ছিলেন প্রধান বিচারকের দায়িত্বে, জনাব এনায়েতুর রহিম, উনি 1 বছরের যে জামিনটা আছে, জামিনটা উনি বহাল রেখেছেন। মাননীয় আদালত চাইলে সবকিছু সম্ভব। এমডি মুশাররফ, আমি ওমান থেকে জিক্তি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন গাউসুল আজাদ টিপু ভাই, জি ধন্যবাদ টিপু ভাই।
তাহলে আপনারা যারা যারা এখান থেকে মোটামুটি আপনাদেরকে অনেক কুশির সাহেবের বক্তব্য অনুযায়ী মোটামুটি অনেকেই চিন্তা করতেছেন যে এইভাবে সরাসরি মানে এরকম করে দিচ্ছে 6 মান্থের একটা দিয়ে দিয়েছে, সুতরাং আর মনে হয় সম্ভব না। আপনারা একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। আমি বরাবরের মতো বারবার একটা বক্তব্য দিচ্ছি, সেটা হচ্ছে মাননীয় আদালত চাইলেই সবকিছু সম্ভব। কারণ 45 লক্ষ মানুষের মধ্যে কারো না কারো দোয়া আল্লাহ পাক কবুল করবেন এবং কবুল হবে ইনশাআল্লাহ। যেভাবে হয়েছে মাল্টিপারপাসের জামিন, একইভাবে টি প্লান্টেশনেরটা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটাই সত্যি মনে হয়, এটা সত্যি মনে হয়। বুঝলাম 6 মাসের মধ্যে আর জামিন দিবে না। মুক্তার সাহেব যেটা বলছেন, আসলে এটা নিয়ে আমি যুক্তি তর্ক দেওয়ার পক্ষে না, কোনো যুক্তি দেওয়ার পক্ষে না, কোনো তর্ক করতে চাচ্ছি না। সময় বলে দিবে যে 6 মাস পরে জামিন হবে না 6 মাসের আগে জামিন হবে, এই সময় অনুযায়ী বলে দেবে ইনশাল্লাহ। মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম খলিল মনে হয় না, ইব্রাহিম কার্দি আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এবি আলিম, নতুন করে 12 বছর জেল খাটতে হবে, এই বিষয়টা ক্লিয়ার করেন। আমি নতুন করে 12 বছর জেল খাটতে হবে, যেহেতু নিচের আদালত মামলাটি এখনো চলমান, এই মামলায় রায় দেওয়ার পর এটা 1 বছর হবে না 12 বছর হবে না একদম খালাস দিয়ে দিবে, এটা আপনি আর আমি অগ্রিম কিভাবে বলবো বলেন। এখন খুরশিদ আলম বলছে যে নিচের আদালতে নতুন করে আবার 12 বছর দিবে, 12 বছরে সাজা কাটতে হবে। আপনি এটাই বিশ্বাস করলেন তাইলে? ঠিক আছে, আপনাদের মানে বিষয়টা হচ্ছে এরকমই। ডেস্টিনি যারা ডিস্ট্রিবিউটর, যারা কাজ করতেছে, যারা প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছে, বিশেষ করে যারা রফিকুল আমিন স্যারের জন্য কাজ করতেছে, তারা মনের মধ্যে একটু কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু তারা নাচরবান্দা, রফিকুল আমিন স্যারের মুক্ত না হওয়া পর্যন্ত তারা রফিকুল আমিন স্যারের পিছু ছাড়বে না, এইটুকু নিশ্চিত থাকেন। আর যেহেতু 12 বছর সাজা কাটা যেটা হচ্ছে অলরেডি, আপনারা যেটা জানেন, এটা সম্পর্কে একটু অপেক্ষা করেন। আমি বরাবরের মতো মিটিংয়ের মধ্যে বলে থাকি, এরপরে আজকে লাইভে বললাম, ডেস্টিনির আঙিনায় প্রতিনিয়ত এখন আপডেট আসবে, প্রতিনিয়ত। শুধু অপেক্ষা করেন, প্রতিদিন। আজ থেকে 1-1.5 বছর আগে টি প্লান্টেশনের এরকম শুনানি হতো, মনে আছে আপনাদের? হয়তো না। এখন অনেক কিছু হচ্ছে, আরো অনেক কিছু হবে। টি প্লান্টেশনের মামলায় শিফলুর রহমান প্রশ্ন করেছেন, টি প্লান্টেশনের মামলায় তো জামিন হতে এত মাল্টিপারপাসে আরো 1 বছর হয়ে যাবে। আমি বিষয়টা ব্যাখ্যা দিই একটু। এখানে 1 বছরের জামিন দিয়েছে, এই জামিন কি 1 বছর থাকে? প্রথমবার জামিন দেয় উচ্চ আদালতে 4 মাস। উচ্চ আদালতে প্রথম 4 মাস জামিন দেওয়ার পর এরপরে আপনার এই জামিন পরবর্তী সময় যখন আবার যায় তখন দেয় 6 মাস। এই 6 মাস পরে যখন যায় তখন দেয় 1 বছর। আপনাদের বিষয়টা মনে আছে কিনা? যারা আদালতে সাথে যারা যুক্ত আছেন তারা বলতে পারে ভালো। সুতরাং এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আজিজুল ইসলাম মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। মনির হোসেন, শুনে খুশি হলাম ভাই, আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় বললাম আপনাদেরকে, আমি এখানে যারা যারা লাইভ দেখবেন সবাই কিন্তু আমার ডিস্ট্রিবিউটর না, আমার টিমেরও না, এবং অনেককে আমি চিনিও না। আপনাকে খুশি করে আমার তেমন কোনো লাভ নাই। আমি যেটা বাস্তবতা সেটা নিয়ে কথা বলছি। ডেস্টিনির বর্তমানে 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের মধ্যে 1% ব্যক্তিও ডেস্টিনির জন্য কাজ করছে না। 1% হলে কত হইতো চিন্তা করেন। সারা বাংলাদেশে রফিকুল আমিন স্যারের জন্য বা ডেস্টিনির জন্য কাজ করছে, ধরেন সব মিলিয়ে কত হবে? স্যারের কাছে যে হিসাব আছে কত হবে? সব মিলিয়ে ধরেন 10,000 ব্যক্তি। আজকে যদি 45 লক্ষ মানুষ যদি এখান থেকে যদি মানে 45 লক্ষ না, যদি 50% না, 4 ভাগের 1 ভাগ মানুষ যদি কাজ করতো আজকে 10 লাখ,
কি অবস্থা হইতে চিন্তা করেন। মাত্র 10,000 ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য কাজ করে, তারপর আলহামদুলিল্লাহ দেখেন প্রতিষ্ঠানের অবস্থা কোন জায়গায় যাচ্ছে। কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের সমস্যার সমাধান হবে বললাম, আমি চ্যালেঞ্জ করে বললাম ইনশাল্লাহ। এবং রফিকুল আমিন স্যার মুক্ত হবেনি। আমার এই লাইভ তো আমি রেগুলার দিয়ে থাকি প্রতি সপ্তাহে। টি প্লান্টেশন মাল্টিপারপাসের ব্যাপারে বলেছিলাম, টি প্লান্টেশনের সপ্তাহে শুনানির ব্যাপারে বলেছিলাম, শুনানির আগে, নির্বাচনের আগে, যে কোনো সপ্তাহ মিস হবে না ইনশাল্লাহ। হচ্ছে কিনা বলেন। মানুষ আমাদের ডেস্টিনি আঙিনায় মানুষ ভালো দিকগুলো দেখে না, নেগেটিভ দিক দেখে। কোনটা দেখে জানেন? একটা প্রমাণ দেই। গতকালকে খুরশেদ আলম বলছেন একটা কথা, যে জনাব রফিকুল আমিনের তো মাল্টিপারপাস মামলাটি তো উনি 12 বছর সাজা কেটেছেন, এরপরের মামলাটা টি প্লান্টেশন যেটা আছে ওইটাতে ওনাকে সাজা দিবে 12 বছর, পুনরায় নতুন করে সাজা আবার শুরু হবে 12 বছর। এই যে একটা কথা বলছে, এটাই সবার মাথার মধ্যে কি? ওনার কথা কি আইন? ওনার কথা আইন না। আইনে যেটা আছে সেটাই বলতে মানে হবে। আমি যেটা বলছি এটা কোনো আইন না, আইনে যেটা আছে সেটাই সঠিক। সুতরাং আইনে যদি থাকে এরকম সব হতে পারে, কিন্তু আইনে এটাও আছে সাজা দেওয়ার পর কোর্ট জামিন দিবে। কারণ নিচের আদালতে যেটা 12 বছর যদি সাজা দেয়, এইটাই তো চূড়ান্ত না। উচ্চ আদালতে আসবে, আপিল করবে, আপিল করার পর এখানে শুনানি হবে, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্টের পর চেম্বার জজে যাবে, তারপর অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশনের পরে রিভিউ আছে। এখানে স্টেপ অনেকগুলো পার আছে। তো আপনি নিচের আদালতে একটা মামলা বললো 12 বছরের পরে খুরশেদ সাহেব বলছে, বলার সাথে সাথে আপনার মাথা নষ্ট, যে এই আবার পুনরায় 12.5 বছর সাজা কাটতে হবে। আরে ভাই, বাকিটুকু তো শুনেন নাই। ওই যে ডেস্টিনি ভালো থাকা অবস্থায় যারা ট্রেনিং করাইতাম আমরা, যখন বলতাম যে চোখের জলে কপাল বাসে, তো এটা শোনার পর মাথা নষ্ট না? যে চোখের জলে কপাল বাসে কিভাবে? কিন্তু বাকি লাইনটুকু শুনি নাই, যে পা দুটি বাঁধা যখন গাছের ডালে। পা যদি গাছের ডালে বাঁধা থাকে তাহলে তো চোখের জলে কপাল বাসবেই। কিন্তু বাকি 2 লাইন কিন্তু আমরা শুনতে রাজি না, এর আগে মাথা নষ্ট। আর নেগেটিভ শুনলেই তো সবচেয়ে বেশি নষ্ট। খুরশেদ আলম বলছে এটা নতুন করে যে আরেকটি মামলা যদি নতুন মানে সাজা হয়, তাহলে ওনাকে এই 12 বছরের পরে নতুন করে আবার সাজা কাটতে হবে। এইটাই শোনার পরেই সবার মাথা নষ্ট, যে স্যার মনে হয় এই মামলা শোনার পর টি প্লান্টেশন যখন সাজা হবে তখন আবার মনে হয় নতুন করে 12 বছর সাজা কাটতে হবে। আর এই ভাই, যেহেতু এটা সাজা, যেহেতু এখান থেকে সাজা কাটা হয়ে গেছে, কারণ মাল্টিপারপাস চিন্তা করতে পারেন না? মাল্টিপারপাসে যেহেতু জামিন দিয়ে দিয়েছে, টি প্লান্টেশন জামিন হবে না। আপনি কিভাবে এভাবে একদম চিন্তা করতেছেন যে স্যার কোনো জামিন হবে না? টি প্লান্টেশনের যাই রায় হয়, রায় হওয়ার পর এটার কিন্তু আপিল করা হবে উচ্চ আদালতে। সো চিন্তা করার কোনো কারণ নাই। খুরশিদ সাহেব যেটা বলছেন এটা উনি ওনার জায়গা থেকে বলছেন। কারণ যখন কোনো একটা মামলায় ফাঁসির আসামিকে ফাঁসি দেয়, সমস্ত প্রমাণ আছে যে এই ব্যক্তিটা কি খুন করেছে, তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, প্রমাণিত সে মানে মার্ডার করেছে, করার পর তারা ফাঁসি দেওয়া হয়েছে। এখন যে ব্যক্তিরা ফাঁসি দেওয়া মানে যে ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, আদালতে এই ব্যক্তি কি, সে কি আইনজীবী ধরে না? ধরে, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়ায় আদালতে। যখন মাননীয় আদালত জজ সাহেব যখন রায় ঘোষণা করেন যে তাকে ফাঁসি দেওয়া হলো, তখন এই ফাঁসির রায় ঘোষণা করার পর বের হয়ে আসার পর কি করে, সাংবাদিকরা 2 পক্ষের উকিলকে ধরে। তখন যিনি আসামি, এই আসামি পক্ষের উকিল কি বলে? সে কখনো বলে এই কথা যে হ্যাঁ, আজকে যে রায়টা হয়েছে আমার মক্কেল খুন করেছিল এই জন্য তার ফাঁসি হয়েছে, এটা বলে কোনোদিন? কি বলে? যে আমরা সঠিক ন্যায় বিচার পাইনি, ঠিক আছে, এই বিষয়ে আমরা উচ্চ আদালতে কি আপিল করব, বলেন না? এটা তো আপনারা সবাই জানেন, কমন জিনিস। সুতরাং বিষয়টা হচ্ছে দুদকের পক্ষ থেকে খুরশিদ আলমের কাজই হচ্ছে এটার বিরোধিতা করা। উনি এটা নেগেটিভ পয়েন্ট বলবে, সারা জীবনে বলবে, সবসময় বলবে, ওনাকে রাখাই হয়েছে এই জন্য। সুতরাং উনি যতক্ষণ পর্যন্ত আছে জীবিত, উনি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং বিশেষ করে ডেস্টিনি ব্যাপার উনি বলবেই, ঠিক আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে,
পরিবর্তন কিন্তু আসতেছে, সবার মধ্যে আসবেই, জিনিস মাথায় রাখবেন। বিশেষ করে মুজাহার যোগাযোগ করেন, দেখেন, দেখলে বুঝবেন চেহারার অবস্থা। তৌফিক এখনই দেখেন তার অবস্থা। কারণ আজকে ডেস্টিনির এই অবস্থা যাওয়ার পিছনে এদের অবদান একবারে ছোট করে দেখার মতো কোনো কিছু নাই। আপনার কিছু ক্ষতি করার দরকার নাই, একটা ক্ষতি করতে পারবেন, সেটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন যে 45 লক্ষ মানুষের রুটি রুজি এবং এই জীবিকার জন্য যে রাস্তা ছিল সেটা ধ্বংস করে দিয়েছে এই ব্যক্তিগুলা। হয়েছে না একজন? আজকে বলেছিলাম যুগান্তরে যে ভদ্রলোক দুনিয়াতে আছে নাই, প্রথম আলোর যে ভদ্রলোক আছে দুনিয়াতে নাই, সাবেক অ্যাটর্নি জেনারেল দুনিয়াতে আছে নাই। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে খুরশেদ যাইতে হবে দুনিয়া থেকে, এটা মাথা রাখেন। 45 লক্ষ মানুষের মধ্যে একজন ব্যক্তি সাক্ষী দেয় না ডেস্টিনির বিরুদ্ধে, ম্যানেজমেন্টের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে সাক্ষী দেয় নাই। আর ওনাদের বক্তব্য হচ্ছে ক্ষতিগ্রস্ত করেছে। হ্যাঁ, ন্যায় বিচার। আচ্ছা, ইমরান মোল্লা বলছেন আবার আপিল করবেন ভাই, এমন ভোগীযোগী করে আবার আদালত এবছর শেষ করবে। যে অবস্থা দেখছি ন্যায় বিচার পাবো কিনা আমরা। শুনেন, ন্যায় বিচার তো অবশ্যই পাবেন, কিন্তু সময় একটু লাগতেছে বেশি, কিন্তু আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। এখানে চিন্তা করার কোনো কিছু নাই, ন্যায় বিচার ইনশাল্লাহ পাবো। সময় যেহেতু আমরা অপেক্ষা করছি, যেহেতু আমরা কাজ করছি, ইনশাল্লাহ ন্যায় বিচার আমরা পাবো। আপনার কথা ঠিক। আজিজুল ইসলাম লিখেছেন, আপনার কথা ঠিক। 2 দিনের মুসাফির, কেমন মগের মূল্য বাস করছি, যেখানে শতাধিক সাক্ষী ডেস্টিনির বিপক্ষে একটা এভিডেন্স সহকারে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারলো না, তারপর রফিকুল আমিন স্যারের সাজা হবে। আমি 2 দিনের মুসাফির আপনার উদ্দেশ্যে বলি, দেখেন আপনারা আগ বাড়িয়ে সবকিছু চিন্তা করতেছেন, এটি হলো সবচেয়ে বড় বিষয়। এই যে গতকালকে মামলাটা যেটা ছিল, এটা কি মাননীয় আদালত একবারও বলেছেন উনি যে আমি জামিন দিব না? একটিবারও বলে নাই যে আমি জামিন দিব না। আমরা ভিতরে, আদালতের ভিতরে ছিলাম, আমরা শুনানিতে ছিলাম, আমরা দৈনিক ডেস্টিনির পক্ষ থেকে আমরা শুনানিতে উপস্থিত হয়েছিলাম, আমরা শুনানিতে ছিলাম। একটিবার বলে নাই মাননীয় আদালত যে আমরা জামিন দিব না। ওনারা শুধু যে ডিরেকশনের বিষয়টা বলেছে যে নিচের যে আদালতে যে মামলাটা চলমান আছে দুদকের অভিযোগে, মানে দুদকের যে চাওয়াটা, যে আপত্তিটা ছিল যে নিচের মামলাটা নিষ্পত্তি হয়ে যাচ্ছে, সুতরাং নিচের মামলাটা কি করেন, দ্রুত নিষ্পত্তি যেন হয়ে যায়, একটা অর্ডার দিয়ে দেন। এটা ছিল বক্তব্য মাননীয় আদালত। মাননীয় আদালত কখনো বলে নাই না ওনাকে আমরা আর জামিন দিব না, এই জাতীয় কোনো বক্তব্য কিন্তু বলে নাই। সুতরাং আপনারা এটা নিয়ে মন খারাপ করার কিছু না। আমি তো সেটাই বললাম যে নেগেটিভ বিষয়টা আমাদের মধ্যে ব্যাপকভাবে কাজ করে। সেই জন্য আপনারা যারা যারা এখানে আছেন, আপনাদের সকলের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, একটু যারা ধৈর্য ধরে আছেন, কষ্ট করছি এখন ধৈর্য ধরা ছাড়া কিন্তু উপায় নাই। আপনি আর আমি এখন এই মুহূর্তে কি করবো বলেন দেখি? বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবো, কিন্তু এতে কি সমস্যার সমাধান হবে? হবে না। সুতরাং রফিকুল আমিন স্যার যেই আমাদেরকে যেই নির্দেশনা দিচ্ছে, যেই বিষয় দিচ্ছে, আমরা সেভাবে কাজ করি ইনশাল্লাহ। এটা বললাম, আপনাদেরকে বললাম, যেভাবে মাল্টিপারপাসের ফলাফল যেভাবে আসছে ইনশাল্লাহ টি প্লান্টেশনের ফলাফল আসবে, একটু অপেক্ষা করে। আমি বারবারই একটা কথা বলছি, মাননীয় আদালত চাইলে সবকিছুই সম্ভব, যেভাবে সম্ভব হয়েছে মাল্টিপারপাসেরটা হবে ইনশাল্লাহ। এইভাবে আমি বিষয়টা আপনাদেরকে বললাম। সুতরাং আপনারা এগুলো নিয়ে চিন্তা করার, মানে চিন্তা করবেন, এটি স্বাভাবিক করতেই হয়। কারণ বিশেষ করে এই চিন্তাটা কাদের মধ্যে আসে জানেন? যারা সত্যিকার অর্থে রফিকুল আমিন স্যারকে ভালোবাসে, যারা প্রতিষ্ঠানকে ভালোবাসে, যারা এই 45 লক্ষ মানুষকে ভালোবাসে। সুতরাং তাদের মধ্যে এটা চিন্তা আসবে, এটি স্বাভাবিক। আদালত সবসময় দুদকের কথা শুনে কেন? আদালত সবসময় দুদকের কথা কেন শুনে? সবসময় দুদকের কথা শুনে না, সবসময় আদালত মানুষের কথা শুনে, আদালত ডেস্টিনির কথা শুনে, আদালত বিনিয়োগকারীর কথা শুনে। না শুনলে মাল্টিপারপাসের রায় হইতো না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সুতরাং এগুলো নিয়ে চিন্তা করা মানে মানে সবসময় বলা যাবে না এই বিষয়টা। এমডি ইসমাইল পিএইচডি কি? আচ্ছা, দীপক অধিকারী শুভকামনা রইল। হাসান ভাই স্যারের জন্য দোয়া রইল। জি, আজকে স্যার আদালতে আসছিলেন, আমি একটু বিষয়টা বললাম আপনাদেরকে। খুবই স্যার ওইরকম, মানে এগুলো নিয়ে বিন্দু মতো স্যার তো অভ্যস্ত হয়ে গেছে, এগুলো নিয়ে বিন্দু মতো এত কিছু চিন্তা করেন না। ঠিক আছে,
সো এইগুলা আপনার যেহেতু একটা জিনিস বলি, আমি লাইভে শেষ পর্যায়ে চলে আসছি, যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা 12টি বছর পার করছি। 12 বছর যেহেতু পার করতে পেরেছি, আগামী 6 মান্থ আমরা পার করতে পারবো, আমরা 3 মাস পার করতে পারবো, আমরা 2.5 মাস পার করতে পারবো, আমরা 2 মাস আমরা পার করতে পারবো। সুতরাং এই সময়টা আমাদের এখান থেকে আমরা হিসাব করলেও যাবে, না করলেও যাবে। যে মঞ্জুর রহমান লিখেছে মাল্টিপারপাসের ফল আমাদের জন্য নেগেটিভ হয়েছিল, টি প্লান্টেশনের রায় ইনশাল্লাহ আমাদের পক্ষে হবে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। এখন যে মাননীয় বিচারক যিনি আছেন আরাফাত সাহেব, আর যে সাক্ষীরা সাক্ষ্য প্রদান করছেন, আমি একটা বললাম, আল্লাহ পাক যদি যদি রায় যদি উপর থেকে না আসে, সঠিক রায় যদি আসে, আমি 100% বললাম ইনশাল্লাহ টি প্লান্টেশনের রায় আমাদের পক্ষে আসবে। কারণ প্রথম বিষয় হচ্ছে একজন সাক্ষীও বিনিয়োগকারী নাই। যে সমস্ত সাক্ষীরা সাক্ষ্য প্রদান করেছেন তারা সঠিক এভিডেন্স দিতে পারেন নাই। যুক্তিতর্কে প্রত্যেকটা সাক্ষীর তো এভিডেন্স আছে, এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। কাজেই টি প্লান্টেশনের রায় ইনশাল্লাহ আমাদের পক্ষে আসবে। আমি এটুকু আপনাদেরকে সরাসরি করে বললাম। আপনারা যারা যারা বিশেষ করে যারা যারা কাছাকাছি থাকেন, প্রতি মঙ্গলবারে শুনানি হয়, এই শুনানির দিন একটু কষ্ট করে আদালতে আসবেন, আসলে সচক্ষে দেখতে পারবেন। আগামী সপ্তাহে তো শুনানি আছে মঙ্গলবার, যদি সম্ভব হয় সরাসরি আসবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্যারের শারীরিক অবস্থা কিরূপ আব্দুল মালিক জানতে চাচ্ছিলেন। জি, স্যারের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। যারা আদালতে আসে, আমার বক্তব্য না, যারা আদালতে আসে তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন। এমডি স্যার বলেছিল রাত যত বেশি হয় সকাল তত কাছাকাছি। আমি একদম আরিজুল ইসলামের সাথে একমত। আপনাদের কি এই বিষয়টা মনে আছে? এখন কি আর মাল্টিপারপাস শুনানির জন্য স্যারকে জজ কোর্টে আসতে হয়? আসতে হয় না। আগামী 2.5 থেকে 3 মাস পরে এই শুনানির জন্য স্যারকে টি প্লান্টেশন শুনানির জন্য আর আসা লাগবে না। যার জন্য আমি ওনার বক্তব্যের সাথে একমত। রায় তো হবে ইনশাল্লাহ। মাননীয় আদালত চাইলে আরো 2-3 বছর ঘুরাইতে পারতো কিনা বলেন? এই সাক্ষীর অজুহাত দেখে আরো 2-3 বছর ঘুরাইতে পারতো না? পারতো। এটা আদালতের কাছে আছে, চাইলে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই জায়গা থেকে চলে আসছি, একদম কাছাকাছি চলে আসছি। হাইয়েস্ট 2.5 থেকে 3 মাস। আদালত তো বলে দিয়েছে 6 মান্থের কথা। আমরা 6 মান্থ যাওয়ার দরকার নেই, কারণ আজকে মাননীয় আদালত সরাসরি বলছেন একটা বিষয়, যে আমাদের 6 মাসের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমরা এর অনেক আগেই মামলা নিষ্পত্তি হবে। আপনারা সহযোগিতা করেন, আমরা কাজ সেভাবে আগাচ্ছি। ঠিক আছে? তো সেই জন্য বিষয়টা আপনাদেরকে বললাম। এমডি মাহফুজ রহমান মহাকালী থেকে দেখছেন, কি ধন্যবাদ। এমডি সুরাব আলী আশুলিয়া থেকে আছেন আমাদের সাথে। আমরা শেষ মুহূর্তে চলে আসছি, আমরা আর লেন্দি করতে যাচ্ছি না। আজকে যা বিষয়গুলো আলোচনা করলাম, আমরা একটু সর্বশেষ আবার একটু বিষয়টা একটু বলি, কি কি বিষয় ছিল আমাদের। টি প্লান্টেশনের মামলা সর্বশেষ বিষয়টা সম্পর্কে বললাম, যে ইতিমধ্যে টি প্লান্টেশনের আমাদের আজকে 2জন ম্যাজিস্ট্রেট সহ সাক্ষী নেওয়া হয়েছে 111 জন। আগামী সপ্তাহ থেকে আয়ুষ সাক্ষী হবে। পরবর্তী শুনানি হচ্ছে আগামী মঙ্গলবার, অর্থাৎ 4 জুন পরবর্তী শুনানি, এবং আগামী সপ্তাহ থেকে আয়ুষ সাক্ষী হবে। আর আয়ুষ সাক্ষীর পাশাপাশি যদি আরো সাক্ষী আসে, অন্যান্য সাক্ষী যদি দুদক হাজির করতে পারে, তাহলে সেই সাথে সাক্ষী হবে, কিন্তু আয়ুষ সাক্ষীটা হবে সবার আগে। ঠিক আছে? এটা ছিল বিষয়টা। আর আরেকটা ব্যাপার ছিল যে সুপ্রিম কোর্টের ব্যাপারটা, যেটা বললাম, সুপ্রিম কোর্টের যে বিষয়টা, সেটা সম্পর্কে আপনারা যারা ধৈর্য ধরে আছেন, আপনারা শুধু রেজাল্টের অপেক্ষায় থাকেন। দেখেন, রেজাল্ট অনেক কিছু হবে ইনশাল্লাহ, এবং আদালত চাইলে অনেক কিছু সম্ভব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? ফেসবুকে যেন অগ্রিম লেখালেখি না করে সেটা বলার অনুরোধ রইল। যে হ্যাঁ, ফেসবুকে লেখালেখির বিষয়টা, আমি এটা তো এমডি মোহাম্মদ হেলাল বলেছেন যে ফেসবুকে লেখালেখির ব্যাপারটা। দেখেন, এই হেলালের আপনার সাথে আমি একমত। এখন ফেসবুকে লেখা তো আপনি বন্ধ করতে পারবেন না, ফেসবুকে বলাও আপনি বন্ধ করতে পারবেন না। অনেকেই স্যারকে নিয়ে ভালো লিখতেছে, অনেকে স্যারকে নিয়ে গালিগালাজ করতেছে, এটা কি বন্ধ করা সম্ভব? কোনো ক্রমে সম্ভব না। আমি সচেতন হই, আলহামদুলিল্লাহ। ওকে, 2012 সালের মতো আবারও বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিলে কেমন হয় স্যার? স্যারকে সাথে কথা বলে দেখেন ভাই, মানবাধিকারের সাথে আবার বসা দরকার আমাদের মনে বিষয়টা নিয়ে।
এমডি আলাউদ্দিন আজাদ বলছেন না, জি আমি বিষয়টা স্যারের সাথে কথা বলবো। নুরুল ইসলাম যশোর থেকে দেখছি স্যার, জি ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য, থাকার জন্য। এমডি কামরুল, আসসালামু আলাইকুম, আমি কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি, মাল্টিপারপাসে শেয়ার কেনা আছে, পরবর্তীতে বিটুকে বিকাশের মাধ্যমে প্যাকেজ কিনেছিলাম, বিস্তারিত বলবেন। এমডি কামরুল, আজকে তো সময় নাই, আজকে আমরা ডিটুকে সম্পর্কে কথা বলতে পারছি না। ইনশাল্লাহ আগামী লাইভে ইনশাল্লাহ প্রশ্নটি করেন, শুরু থেকে আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। গরুর মুক্তি চাই সেলিম ভুইয়া লিখেছেন, জি অবশ্যই। দীপক বিশ্বাস আমাদের সাথে ছিলেন। তো আপনারা যারা যারা আমাদের সাথে ছিলেন, আমরা 1 ঘন্টা ব্যাপী মূলত আলোচনাগুলো করেছি। আমি সকলের প্রতি বিনীত রিকোয়েস্ট করব যে আপনারা কেউ হতাশ হবেন না। পবিত্র কোরআন শরীফে যে আয়াতটি আছে, এই আয়াতটি মাথায় রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। সুতরাং আমরা অবশ্যই কেউ নিরাশ হই না, ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদের সাথে আছেন, আমাদের ফলাফল অবশ্যই দিবেন ইনশাল্লাহ। এবং আল্লাহ পাক ধৈর্য ধরলে যে বিষয়টা যেটা হয়, এটা আপনারা সকলেই জানেন যে আল্লাহ পাক এমন কিছু দিবেন যেটা আপনি প্রত্যাশা করেন নাই, এমন কিছু দিবেন আপনি কল্পনা করেন নাই। ঠিক আছে? তো এই 45 লক্ষ মানুষ যারা নিবেদিত, নির্যাতিত, নিষ্পেষিত, অসহায়, সুতরাং ওদের সাথে আল্লাহ পাক আছেন। আল্লাহ অবশ্যই আমাদের কামিয়াবি দান করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন। আপনাদের সাথে আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ এই সময় কথা হবে রাত 10টায়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। সকলেই এমডি স্যারের জন্য দোয়া করবেন, 45 লক্ষ মানুষের জন্য দোয়া করবেন, সকলের জন্য সুস্থ থাকে, ভালো থাকে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।